ক্লাস ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, অধ্যায় নাম্বার 3, অর্থের সময় মূল্য, ক্লাস নাম্বার 4। গত 3টি লেকচারে অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি, তার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য বলতে আমরা কি বুঝি, সাধারণ বর্তমান মূল্য, সাধারণ ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, বার্ষিক ভিত্তি বা অ্যানুইটির বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে বের করি, সেটিও গত ক্লাসে আমরা বিস্তারিতভাবে শিখেছি। এছাড়া আমরা মাল্টিপ্লিকেশন অথবা এম এর ব্যবহার সম্পর্কেও গত ক্লাসে আমরা বিস্তারিত জেনেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 4র্থ ক্লাসে যেটি শিখব প্রিয় শিক্ষার্থী, সেটি একটু দেখে নিই। অ্যানুইটি বা বার্ষিক ভিত্তি সম্পর্কে ধারণা যদি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেটি নিয়ে জাস্ট একটু সিনপসিস করব তোমাদের সাথে। এছাড়া বিধি 72, বিধি 69, যেটিকে আমরা বলি বিধি রুল 69 অ্যান্ড রুল 72। এরপর আরেকটি আছে ঋণ পরিশোধ সূচি এবং কিভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ হোয়াট ডু মিন বাই লোন অ্যামortization শিডিউল বা স্কেডিউল, and how can you calculate the framework of loan amortization schedule। আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো এবং এরই প্রেক্ষিতে গাণিতিক প্রবলেম যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো এবং আমরা অঙ্কে সেটি শো করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন অ্যানুইটি সম্পর্কে অনেকগুলো আলোচনা করেছিলাম। সেটি আমরা বলেছিলাম অ্যানুইটি হলো বার্ষিক ভিত্তি, অর্থাৎ বছরে কমপক্ষে একবার কারবারে যদি নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ হয়ে থাকে তখন তাকে আমরা অ্যানুইটি বলে থাকি। অর্থাৎ অ্যানুইটির বৈশিষ্ট্যটা হতে হবে, তাহলে হবে আমাদের বছরে কমপক্ষে একবার নগদ অর্থের আগমন অথবা নির্গমন। একাধিকবারও হতে পারে, অর্থাৎ হলো আমরা বলেছিলাম প্রতি 6 মাস পর পর হতে পারে, 3 মাস পর পর হতে পারে, 2 মাস পর পর হতে পারে, প্রতি মাসে হতে পারে, ইভেন প্রতি সপ্তাহে হতে পারে, আবার প্রতিদিনও হতে পারে। অর্থাৎ অ্যানুইটির যে বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে শিখেছিলাম সেটি হলো আমাদের আন্তঃপ্রবাহ বা বহির্প্রবাহ আমরা যেটি বলি না কেন, সেটি বছরে কমপক্ষে একবার, একাধিকবারও সেটি হতে পারে। এবং তার প্রেক্ষিতে আমরা বেশ কিছু অঙ্ক দিয়েছিলাম এবং তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে নিশ্চয়। আমরা এমন একটি হোমওয়ার্ক দিয়েছিলাম যেটি তোমাদের স্মরণ করার জন্য আবারও বলি, সেটি হলো আজ থেকে 10 বছর পরে অথবা 8 বছর পরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে কত টাকা জমা দিতে হবে, প্রতি বছরের শুরুতে এবং প্রতি বছরের শেষে কত টাকা জমা দিতে হবে, প্রতি 6 মাস পর পর, প্রতি 3 মাস পর পর, প্রতি 2 মাস পর পর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, ইভেন প্রত্যেক দিন কত টাকা করা জমা দিতে হবে, এরকম একটি হোমওয়ার্ক তোমাদেরকে আমরা দিয়েছিলাম। আমি আশা করি সেই অঙ্কটা তোমরা করেছো। আজকে আমরা বিধি 72, বিধি 69 ঋণ পরিশোধ সূচি নিয়ে কথা বলবো এবং গাণিতিক কিছু প্রশ্ন বা প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করে সেটি নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যাব বিধি 72। তোমরা জানো রুল 72 হলো, একটু লক্ষ্য করে দেখবা যে খুব সংক্ষিপ্তভাবে, সহজবোধ্যভাবে এবং খুব সহজে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে দ্বিগুণ হবে বা কত সুদের হারে দ্বিগুণ হবে। আমি দুটো কথা উল্লেখ করেছি প্রিয় শিক্ষার্থী। একটি হলো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে কত সময়ে বা কত সুদের হারে, সময়ও হতে পারে সেটি অথবা সুদের হারও হতে পারে সেটি, দ্বিগুণ হবে। এই দ্বিগুণ শব্দটা উল্লেখ যদি না থাকে তাহলে বিধি 72 প্রযোজ্য নয়। তাহলে আমরা যেটি শিখলাম, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে কত সুদের হারে দ্বিগুণ হবে, এই কথাটিকে যদি অঙ্কে বলা থাকে তাহলে আমরা বিধি 72 ব্যবহার করে সময় বা টাইম অথবা সুদের হার আমরা খুব সহজে বের করতে পারি। এক্ষেত্রে আমরা যদি সুদের হার বের করি তাহলে 72 ভাগেন অর্থাৎ সময়, আর যদি আমরা সময় বের করি তাহলে 72 ভাগ সুদের হার। এই ফর্মুলাটুকু আমাদের
প্রয়োগ করতে হবে। ঠিক একইভাবে আমরা যদি বিধি 69 যাই, বিধি 72 এবং বিধি 69 মধ্যে খুব বেশি পার্থক্য নেই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করতে হবে শুধু 0.35 কে স্থির ধরে, ভালো করে মনে রাখতে হবে 0.35 কে স্থির ধরে আমরা সময় দ্বারা যদি 69 কে ভাগ করি তাহলে পাবো সুদের হার, আর সুদের হার দ্বারা ভাগ করলে আমরা পাবো সময়। অর্থাৎ বিধি 72 ক্ষেত্রে আমরা সরাসরি দেখলাম 72 ভাগ n আর 72 ভাগ r বা i অথবা k, তাহলে পেয়ে যাব আমরা সুদের হার। আর বিধি 69 ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হলো শুরুতে দিব 0.35 প্লাস 69 ভাগ n অথবা 69 ভাগ i, অর্থাৎ n দ্বারা ভাগ করলে আমরা সুদের হার পাবো, আর i দ্বারা ভাগ করলে আমরা সময়কে বের করতে পারবো। প্রশ্নটা হলো এখন বিধি 72 এবং বিধি 69 দুটোর মধ্যে কোনটি সবচাইতে ভালো এবং শ্রেয়? তোমরা যদি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যে সূত্রানুসারে 0.35 কে স্থির ধরে তার সাথে সময়ে সুদের হার 69 কে ভাগ বা যোগ করা হয়। এই পদ্ধতিতে সুদের হার ও সময় নির্ণয় করলে তা বিধি 72 থেকে অধিক সঠিক হয়। প্রশ্নটা হবে বিধি 72 এবং বিধি 69 দুটোই 100% অ্যাকুরেট রেজাল্ট কখনো প্রদান করতে পারে না, খুব কাছাকাছি রেজাল্ট প্রদান করে, কিন্তু দুটোই কাছাকাছি রেজাল্ট প্রদান করে। দুটোর ক্ষেত্রে বিধি 72 থেকে বিধি 69 অধিক কার্যকর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটি উদাহরণের মাধ্যমে এখন বিধি 69 এবং বিধি 72 দুটোকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমরা একটি প্রবলেম তোমাদের সামনে তুলে ধরতেছি। মনে করো 10,000 টাকা 10% সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে? অথবা আমরা লিখতে পারি 10,000 টাকা 10 বছরে কত সুদের হারে দ্বিগুণ হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথম প্রবলেমটি আমরা সেট আপ করেছি 10,000 টাকা 10% সুদের হারে কত সময় দ্বিগুণ হবে। সেকেন্ড প্রবলেমটি আমরা সেট আপ করেছি 10,000 টাকা 10 বছরে কত সময় কত সুদের হারে দ্বিগুণ হবে। অর্থাৎ আমরা যে বিধি 72 ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে, এই কথাটি যদি উল্লেখ থাকে তাহলে বিধি 72 যে রুল বা নিয়ম সেটি ইউজ করে আমরা খুব দ্রুত তত সময় এবং সহজভাবে সুদের হার এবং সময়কে বের করতে পারি। তেমনি দুটো ফর্মুলা দিয়েছি, আমরা হয় সময় চাইবো অথবা সুদের হার চাইবো। অর্থাৎ একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, বিধি 72 অথবা বিধি 69 দুটোই ব্যবহার করে আমরা কেবলমাত্র সুদের হার অথবা সময় ব্যবহার করি। প্রথমটাতে সময় চেয়েছে, অর্থাৎ এন যদি বের করতে চাই আমরা দিয়েছি ভাগ আই, অর্থাৎ সুদের হার সমান আমার 72 ভাগ 10, আমরা পাবো 7.2 বছর। আমরা যদি আয় বা সুদের হার বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা হবে 72 ভাগ n, দ্যাট ইজ ভাগ 10, অর্থাৎ হলো তোমরা লক্ষ্য করে দেখো আমরা 10 বছর দ্বারা ভাগ করে 7.2% সুদের হারকে নিয়ে চলে আসলাম। আমরা এটাকে আমরা বলি রোল
72, আমরা যদি রুল 69 ইউজ করি তাহলে n এর ফর্মুলা জানি 0.035 প্লাস 69 ভাগ i, এটিকে যদি আমরা ইউজ করি 0.35 প্লাস 69 ভাগ 10 সমান সমান আমরা পাবো 0.035 প্লাস 6.9 7.25 বছর। আর আমরা যদি আয় বের করতে চাই 0.035 প্লাস 69 ভাগ n, n এর মান আমরা জানি 0.035 প্লাস 69 ভাগ 10, এটিও পাবো আমরা 7.25%। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো দ্বিগুণ হওয়ার স্বার্থে যদি অঙ্কে বলে দ্বিগুণ কত সময়ে কত টাকা কত সুদের হারে দ্বিগুণ হবে, এই কথাটি উল্লেখ থাকলে রুল 69 অথবা রুল 72 ব্যবহার করে আমরা খুব অল্প সময়ে সময় এবং সুদের হার বের করতে পারবো। একই ফর্মুলা থেকে বা একই প্রবলেম থেকে আমরা 72 এবং 69 ব্যবহার করে সময় এবং সুদের হার ব্যবহার করেছে, কিন্তু লক্ষ্য করে দেখো 72 ক্ষেত্রে আমার বের হয়েছে 7.2 বছর অথবা 7.2% বা 20%। whereas 69 যখন আমরা ইউজ করেছি তখন লক্ষ্য করে দেখো আমরা পেয়েছি 7.2 পাই নাই, পেয়েছি 7.25% অথবা 7.25 ইয়ার। এখানে যার জন্য বলা হয় যে আমাদের দুই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যবহার করে সময় অথবা সুদের হারটাকে বের করতে পারি, তবে যেটি বলা হয়ে থাকে দুটোর ক্ষেত্রে যে রেজাল্ট আমরা পাবো সেটা একেবারে 100% অ্যাকুরেট না, অ্যাকুরেটের একেবারে কাছাকাছি বা 100 এর কাছাকাছি, তবে দুটোর মধ্যে 69 ইজ বেটার দেন 72। অর্থাৎ 69 রুল ব্যবহার করে যে ফলাফল আমরা পাবো সে নিয়মটি বা প্রাপ্ত ফলাফলটি অবশ্যই 72 এর চাইতে অধিক কার্যকর। তো সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমরা রুল 69 এবং রুল 72 ব্যবহার করে কেমন করে অতি স্বল্প সময়ে সহজভাবে সময় এবং সুদের হার বের করতে হয় সেটি শিখলাম। এখন আমরা যেটি শেখার চেষ্টা করব সেটি হলো ঋণ পরিশোধ সূচি, যেটিকে বলা হয় লোন অ্যামর্টাইজেশন শিডিউল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করতে হবে লোন অ্যামর্টাইজেশন শিডিউল হলো ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ দেনা পরিশোধের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা গচ্ছিত রেখে ওই ঋণ থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়া অথবা ঋণ পরিশোধ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ঋণ পরিশোধ সূচি। যে তালিকার মাধ্যমে লক্ষ্য করতে হবে কয়েকটি উপাদান থাকে ঋণ পরিশোধ সূচিতে। প্রথমে থাকে বছর, কয় বছরে আমরা সেই লোনটাকে পরিশোধ করব। নির্দিষ্ট পরিমাণ কিস্তির টাকা থাকে। এই কিস্তির মধ্যে আবার দুটি উপাদান থাকে, একটি আসল আর একটি সুদের পরিমাণ, এবং অবশিষ্ট আসলের পরিমাণ উপস্থাপন করা হয় তাকে বলা হয় লোন অ্যামর্টাইজেশন শিডিউল। আমি আবারও বলি, ঋণ পরিশোধ সূচির কয়টি উপাদান থাকে। প্রথমে থাকে বছর, কয় বছরে সেটি পরিশোধ করা হবে। এরপরে থাকে আসলের পরিমাণ, কত টাকা আমি লোন নিয়েছিলাম সেই পরিমাণ টাকা। তারপরে থাকে আমাদের কিস্তি, যেটিকে আমরা বলি অ্যানুইটি, বার্ষিক ভিত্তি। এই অ্যানুইটির মধ্যে আবার দুটো উপাদান থাকে, একটি হলো আসল এবং আরেকটি হলো সুদ, যেটিকে সুদাসল বলি আমরা। এই সুদাসলকেই অ্যানুইটি বা বার্ষিক ভিত্তি বলা হয়ে থাকে। এই সকল বিষয় সন্নিবেশ করে যে তালিকা প্রকাশ করা হয়ে থাকে বা সূচি প্রকাশ করা হয়ে থাকে, বা যে সূচির মাধ্যমে আমরা প্রতিটা বছরে সুদ এবং আসলের পরিমাণ অবগত হতে পারি, তাকেই আমরা বলি লোন অ্যামর্টাইজেশন শিডিউল বা ঋণ পরিশোধ সূচি। এই ঋণ পরিশোধ সূচির মাধ্যমে একজন ব্যক্তি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা গ্রহণ করলে
5 বছর 7 বছরে যে টাকা উনি পরিশোধ করবেন, প্রতি বছর তাকে কত পরিমাণ টাকা আসল এবং কত ওই আসলের উপর কত টাকা তাকে সুদ প্রদান করতে হবে, এই বিষয়গুলোই সম্পর্কে লোন অ্যামর্টাইজেশন শিডিউল আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে যদি ওই ফর্মুলাগুলো আমরা আগে শিখেছি, তারপরেও আমরা একটু দেখে নিব। একটু দেখার আগে আমরা যেটি বলতেছিলাম, লোন অ্যামর্টাইজেশন শিডিউলের একটি সম্ভাব্য গাণিতিক প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করে তার সমাধান করার চেষ্টা করব। তারপরে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সামনের দিকে ধাবিত হতে থাকব। আমরা একটি উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থী, এক ব্যক্তি সোনালী ব্যাংক থেকে ৳1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন। উক্ত ঋণ তাকে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে সমান 5টি কিস্তিতে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ বার্ষিক কিস্তি ও ঋণ পরিশোধ সূচি তৈরি করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা একটি গাণিতিক প্রবলেম দেখলাম। সেখানে লেখা আছে আমাদের একজন ব্যক্তি অথবা একজন ব্যবসায়ী সোনালী ব্যাংক হতে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন। উক্ত ঋণ তাকে 5 বছরের সমান 5টি কিস্তিতে 10% সুদের হারে পরিশোধ করতে হবে। অর্থাৎ উক্ত 1,00,000 টাকার উপর আরো 10% হারে সুদ প্রদান করে 5 বছরের সমান 5টি কিস্তিতে পরিশোধ করতে হবে। এখন প্রশ্নটা হলো যে আমাদের বার্ষিক কিস্তি, ওই যে বার্ষিক কিস্তি বা অ্যানুইটি কি, তার পরিমাণ নির্ণয় করতে হবে। পাশাপাশি লোন অ্যামর্টাইজেশন যে শিডিউলটা আমরা বলি, সেটি আমাদের তৈরি করে দেখাতে হবে। কারণ আমরা জানি এই সূচির মধ্যে কি থাকে, আমাদের বছরের পরিমাণ থাকে, প্রারম্ভিক আসলের পরিমাণ থাকে, বার্ষিক কিস্তি এবং সেই কিস্তির মধ্যে কতটুকু সুদ এবং কতটুকু আসল সেটিও আমরা অবগত হতে পারি। তাহলে প্রথম যে কাজটি হলো আমাদের, সেটি হলো অ্যানুইটি বা সুদ বের করা। এই অ্যানুইটি বের করতে গেলে যেহেতু বলতেছে, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে, 5 বছরের সমান 5টি কিস্তিতে পরিশোধ করতে হবে। তার মানে প্রতি বছরে একটা করে কিস্তি পরিশোধ করতে হবে। আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে জেনেছিলাম, বছরে কমপক্ষে একবার কারবারে নগদ প্রবাহের আগমন বা নির্গমন হলে তাকে আমরা বলি বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। এখানে বলা হয় নাই বছরের শুরুতে, সুতরাং আমরা ধরেই নিব সেটি বছরের শেষে। এটি বের করতে গেলে আমাদের পিভিএফ প্রেজেন্ট ভ্যালুর যে সেকেন্ড ফর্মুলা সেটি আমরা প্রয়োগ করব। a second bracket 1 minus 1 plus r by r power n divided by r by I whichever we like। এখানে
আমাদের প্রথমে বলেছিলাম যে অঙ্কে যে সকল তথ্য দেওয়া থাকবে, বর্তমান মূল্য দেওয়া আছে আমার, লোন গ্রহণ করেছি 1,00,000 টাকা, সুদের সময় দেওয়া আছে আমাদের 5 বছর, আয় অথবা আর সুদের হার দেওয়া আছে আমার 10% বা 0.10। আমাকে বের করতে হবে কি প্রিয় শিক্ষার্থী? বার্ষিক ভিত্তি বা বার্ষিক কিস্তি যেটিকে, অর্থাৎ এর মান আমাদেরকে বের করতে হবে। এর মান দেওয়া নেই। এখন যদি আমরা মান বসাই, 1,00,000 1 মাইনাস 1 প্লাস 15 পাওয়ার 5.0, 1,00,000 এস সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমরা এটির মান বের করি প্রিয় শিক্ষার্থী, তাহলে যেটি পাবো আমরা 1 মাইনাস 1 ভাগ 1.10 পাওয়ার 10 পাওয়ার 5 ইজ ইকাল টু ভাগ 0.10, 1,00,000 ভাগ অ্যান্সার 26,380 টাকা আমরা কিস্তির পরিমাণ, অর্থাৎ এটা পাই 3.79। অতএব এ যদি বের করি 1,00,000 ভাগ 3.79, দ্যাট ইজ আমরা পেয়ে যাব 26,380 টাকা। 26,380 টাকা আমরা বার্ষিক কিস্তির পরিমাণ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, একবারে সহজভাবে যদি আমরা বলি যে 1 বছরে আমাকে প্রদান করতে হচ্ছে 26,379.74, যেটিকে আমরা 80 ধরে নিলাম, 5 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 1,31,000 টাকা, 1,31,898 টাকা। অর্থাৎ হলো বাকি যে 31,898 টাকা থাকলো সেটি হলো আমাদের ইন্টারেস্টের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, এখন এই 5 বছরের ইন্টারেস্টকে আমাদেরকে এমন ভাগ করে দিতে হবে, ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। প্রথম বছরে কত, দ্বিতীয় বছরে কত, তৃতীয় বছর। তাহলে লক্ষ্য করতে হবে, আমরা প্রথমে যেটি বের করলাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো একটা লোন অ্যামর্টাইজেশন শিডিউল বের করেছি, এবং শিডিউল করার ক্ষেত্রে আমরা যেটি করেছি একটি বার্ষিক কিস্তি বা অ্যানুইটির পরিমাণ বের করেছি, যেটির ফর্মুলা আমরা দিয়েছি পিভি এর ফর্মুলা। আমরা যে ফর্মুলাগুলো গত কয়েকটি ক্লাসে তোমাদের শিখিয়েছি, যে বর্তমান মূল্যের 3টি ফর্মুলা এবং ভবিষ্যৎ মূল্যের যে আমরা 3টি ফর্মুলা দিয়েছি। বর্তমান মূল্যের 3টি যে ফর্মুলা, যে আমরা পিভির যে 3টি ফর্মুলা, 1 নাম্বার দিয়েছিলাম পিভি সমান এফভি ভাগ 1 প্লাস আর পাওয়ার এন, 2 নাম্বার দিয়েছিলাম পিভি এ সমান এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আর পাওয়ার এন ডিভাইডেড বাই আর, 3 নাম্বার দিয়েছিলাম পিভি এ ডেউ এস গুণ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার এন ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর। প্রশ্নটা হলো 2 নাম্বার, আমরা যেহেতু বার্ষিক কিস্তি বের করতেছি, সুতরাং আমাদের 1 নাম্বার ফর্মুলার দরকার নেই, দরকার হচ্ছে 2 অথবা 3। আমরা 2 কখন ইউজ করব আর 3 কখন ইউজ করব? কিস্তির পরিমাণটা যদি বছরের শুরুতে হয় তাহলে 3 নাম্বার ফর্মুলা ইউজ করব, আর কিস্তির পরিমাণটা যদি পরিশোধ করতে হয় বা আমাদের বছরের শেষে, তাহলে আমরা 2 নাম্বার ফর্মুলা ইউজ করব। প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো শুরুতে বা শেষে কোনোটি বলা নাই। আমরা আগেই শিখেছি প্রিয় শিক্ষার্থী, অনুমিত সত্য হিসাবে যদি কিস্তি বা শুরুতে না শেষে কোনোটাই যদি উল্লেখ না থাকে, তাহলে শেষে আমাদেরকে গণ্য করতে হয়। তো সেই ফর্মুলা ইউজ করেই আমরা বার্ষিক কিস্তির পরিমাণ বের করে নিয়ে এসেছি 26,380 টাকা। এটা বের করার জন্য গানে তোমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, খুব সহজ করতে পারো। 1 মাইনাস 1 ডিভাইড বাই 1.10 পাওয়ার 5 ইজ ইকাল টু ভাগ 0.10। যে মানটি আমরা পাবো সেটি ক্যালকুলেটরে রেখে দিয়ে 1,00,000 ভাগ অ্যান্সার দিলে মানে ওই যে মানটি পাবো সেটি আবার চলে যাবে, ইজ ইকাল টু দিলে চাপ দিলে আমাদের চলে আসবে 26,379 টাকা। এটি হলো আমাদের বার্ষিক কিস্তির পরিমাণ।
আমাদের মনে রাখতে হবে 26,380 টাকা আমরা কিস্তি পেয়েছি। এটি দিয়ে আমরা এখন লোন অ্যামর্টাইজেশন শিডিউল বা ঋণ পরিশোধ সূচি আমরা প্রস্তুত করব। আমাদের মনে রাখতে হবে আমাদের লোনের পরিমাণ হলো 1 লক্ষ টাকা, বার্ষিক কিস্তির পরিমাণ হলো আমাদের 26,380 টাকা এবং সময় দেওয়া আছে 5 বছর এবং সুদের হার হলো আমাদের 10%। আমরা লিখে নেই লোন অ্যামর্টাইজেশন শিডিউল। আমাদের এটা বের করতে গেলে একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমাদের কলাম হবে 6টা। কলাম কমন মনে রাখবা, কলাম হবে 6টা। রো ডিপেন্ডস করবে বছরের উপর। যদি বছর হয় 5 তাহলে রো টানবো আমরা 6, বছর হয় 4 তাহলে রো টানবো আমরা 5, কিন্তু কলাম 6টাই হবে আমাদের। যেহেতু 5 বছরের অঙ্ক আমরা টেনে নিলাম 2, 3, 4, 5 এবং 6। এখন আমরা যেটি বলেছি আমরা কলামও টানবো কয়টা, 6টা। 3 হলো 4, 5 এবং 6। এটা হলো 1, 2, 3, 4, 5 এবং 6। প্রথমে বছর বা ইয়ার, আমরা জানি কয় বছরের অঙ্ক, 5 বছরের অঙ্ক। 1 থেকে 5 আমরা দিয়ে দিলাম। এরপরে আসল টাকা বা যেটি আমরা নিয়ে বছরে শুরু করেছিলাম লোন হিসেবে নিয়েছিলাম, প্রিয় শিক্ষার্থী কত টাকা নিয়েছিলাম? 1 লক্ষ টাকা নিয়েছিলাম। এরপরে 3 নাম্বার হলো আমাদের বার্ষিক কিস্তি, যেটাকে আমরা অ্যানুইটি দ্বারা করি। আমরা পেয়েছিলাম 26,380 টাকা। মনে রাখতে হবে কিস্তি কখনো কম বেশি হয় না, প্রতি বছর একই হয়। এই জন্য 5 বছরে আমরা কিস্তির পরিমাণ দিয়ে দিলাম 26,380 টাকা। 5 বছরে 5টা কিস্তির পরিমাণ আমরা বসাই দিলাম। 4 নম্বরে যেটি বসাবো আমরা সুদের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, সুদের হার আমরা জানি কত পার্সেন্ট? 10%। এই সুদ কার উপর ধার্য করতে হয় ভালো করে মনে রাখতে হবে, আসলের উপর। তাহলে আমার বছরের শুরুতে আসল আছে কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপর যদি 10% করি তাহলে আমরা পেয়ে যাব 10,000 টাকা। আচ্ছা, এখন এই 4 নাম্বার চাইলে তোমরা দিতে পারো 2 গুণিত আই, অর্থাৎ সুদের হার। 2 বলতে কলাম 2 এ যে টাকা থাকবে সেই টাকার উপর। নাম্বার 5 আসল। এটি কোন আসল? এটি কিস্তির আসল। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে কিস্তির মধ্যে দুটো উপাদান থাকে, একটি সুদ, একটি আসল। এই সুদ এবং আসল দুটো যোগ করলে হয় আমার সুদাসল। তাহলে এটি এই যে 5 নাম্বার ঘরে যে আসল সেটি হলো কিস্তির আসল। এই 5 কে তোমরা অন্যভাবে করতে পারো, সেটি হলো আমাদের 10 - 4, অর্থাৎ 3 নাম্বারে যেটি আছে আমাদের সুদাসল বা কিস্তি, সেখান থেকে 4 নাম্বার যেটি আছে সুদ, এই সুদাসল থেকে সুদ বাদ দিলে আমরা পেয়ে যাব আসল 16,380। নাম্বার 6 বছর শেষে উদ্বৃত্ত বা ব্যালেন্স। 6 কে বের করার জন্য 6 মাইনাস সমান 6 কি করে পাবো? কলাম 2 মাইনাস কলাম 5। কলাম 2 বছরের শুরুতে আসল, কলাম 5 কিস্তির আসল। এই বছরের শুরুতে যে আসলটি আছে সেখান থেকে কিস্তির আসল বাদ দিলে আমরা বছর শেষে পেয়ে যাব 83,620 টাকা। মেবি আমরা একটু দেখে নিব। আমরা পেয়ে গেলাম
কত পেলাম প্রিয় শিক্ষার্থী? সেটি হলো 1,00,000 মাইনাস 16,380, 83,620 টাকা। প্রিয় শিক্ষার্থী, প্রথম বছর যেটা সমাপনী উদ্বৃত্ত, দ্বিতীয় বছরের শুরুতে এসে এটি হয়ে যাবে প্রারম্ভিক উদ্বৃত্ত। আমাদের 3 নাম্বার কলামে কিস্তির পরিমাণ দেওয়াই আছে। এখন এই 83,620 টাকার উপর যদি সুদের হার 10% আমরা চার্জ করি, 8,362 টাকা আমরা পেয়ে গেলাম। 8,362 টাকা 26,380 মাইনাস অ্যান্সার আমরা বাদ দিলে পেয়ে গেলাম সুদ আসল 18,018 টাকা। কি করে পেলাম? 83,000 আমরা উপরে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থী। 5 নাম্বার কলাম কি করে পাবো? 3 নাম্বার কলাম থেকে 4 নাম্বার কলাম, 3 থেকে 4 বাদ 3 আছে 26,380, সেখান থেকে 8,362 টাকা বাদ দিলে আমরা পেয়ে গেলাম 18,018 টাকা। এখন বছর শেষে যেটি পাবো 83,620 মাইনাস অ্যান্সার অর্থাৎ হলো 65,602 টাকা। আমার বছরের দ্বিতীয় বছরের শুরুতে আসে 83,620, সেখান থেকে 18,818, 18,018 টাকা বাদ দিলে আমরা পেয়ে গেলাম 65,602। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে দ্বিতীয় বছর যেটি সমাপনী উদ্বৃত্ত, তৃতীয় বছর আসে সেটি আবার প্রারম্ভিক উদ্বৃত্ত। এর উপর আবার 10% করলে আমরা পাবো 6,560 টাকা। এখন 26,380 মাইনাস 6,560 আমরা পেয়ে যাব 19,820 টাকা। ঠিক একইভাবে সমাপনী এখন কি করব? 65,602 মাইনাস অ্যান্সার, তাহলে পেয়ে যাব 45,782 টাকা। এটি হলো তৃতীয় বছর শেষে আমাদের উদ্বৃত্ত। এটি আবার চতুর্থ বছরের শুরুতে আমরা দিব 45,782। এর উপর যদি আমরা 10% সুদ চার্জ করি পাবো 4,578 টাকা। আমরা 26,380 থেকে বাদ দিব 4,578, পেয়ে যাব আমরা 21,802 টাকা। এখন আমরা যে শুরুতে যেটি পেয়েছিলাম 45,782 মাইনাস 21,802 বাদ দিলে আমরা পেয়ে যাব 23,980 টাকা। এটি পঞ্চম বছরের শুরুতে যখন আমরা নিয়ে আসবো 23,980 টাকা। একটু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি করব 26,380 2,400 টাকা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সুদের চার্জ করি অর্থাৎ 23,980 টাকা চার্জ, এর উপর যদি 10% করি 23,998, এই 23,998 যদি আমরা বাদ দিই তাহলে দেখবা যে বছর শেষে 1 টাকা বা 2 টাকা অবশিষ্ট থাকে। তাহলে আমি বলি যেটি করতে হবে আমাদের শেষ বছরে। প্রিয় শিক্ষার্থী, ভালো করে মনে রাখতে হবে আমাদের যত বছরের অঙ্ক শেষ বছরে তোমরা লক্ষ্য করে দেখবা বার্ষিক কিস্তির চাইতে প্রারম্ভিক উদ্বৃত্তের পরিমাণ কম হবে। আমি আবারও বলি, শেষ বছর অঙ্ক যদি 5 বছরে হয় তাহলে পঞ্চম বছরে, অঙ্ক যদি 6 বছরে হয় তাহলে ষষ্ঠ বছরে, অঙ্ক যদি 7 বছরের হয় তাহলে সপ্তম বছরে, অঙ্ক যদি 4 বছরের হয় তাহলে চতুর্থ বছরে দেখবা যে প্রারম্ভিক উদ্বৃত্ত বার্ষিক কিস্তির চাইতে কম। যখন প্রারম্ভিক উদ্বৃত্ত বার্ষিক কিস্তির চাইতে কম, তখন যেটি করব দুটোর যে পার্থক্য সেটি হবে আমাদের সেই বছরের ইন্টারেস্ট। আমি আবারও বলি, আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত কিস্তির চেয়ে যখন কম হবে তখন ওই কিস্তি থেকে প্রারম্ভিক উদ্বৃত্ত বাদ দিলে আমাদের যে
মুনাফা টাকা সুদ আসবে সেটি হলো ওই বছরের সুদের পরিমাণ। এখন আমরা যেটি করব 26,380 মাইনাস 2,400 আমরা পেয়ে যাব 23,980। তোমরা লক্ষ্য করে দেখো, এখন যদি আমরা 23,980 থেকে 23,980 অর্থাৎ হলো 2-এও আছে 23,980, 5-এও আছে আমাদের 23,980, পার্থক্য করলে আমরা পেয়ে যাব জিরো ব্যালেন্স। কিন্তু যদি আমরা এমনটি করি 23,980 টাকার উপর 10% চার্জ করি, তাহলে এখানে 2,400 টাকার জায়গায় আমরা পাবো 2,398 টাকা। আমার সমাপনী ব্যালেন্স থেকে যাবে 2 টাকা। কিন্তু নিয়মটি হলো আমাদের যে 5 বছরে আমাকে পুরো টাকা কি করতে হবে, পরিশোধ করতে হবে, কোনো ব্যালেন্স রাখা যাবে না। যার জন্য আমাদের যেটি করতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো শেষ বছরে, আমি আবারও বলি তোমাদের স্বার্থে, শেষ বছরে যখন প্রারম্ভিক ব্যালেন্স অ্যানুয়াল কিস্তির চেয়ে কম হবে, তখন অ্যানুয়াল কিস্তি থেকে প্রারম্ভিক ব্যালেন্স বাদ দিলে যে পার্থক্যটুকু আমরা পাবো, ওই পার্থক্যটুকুকে আমরা বলবো ওই বছরে সুদের পরিমাণ। এখন আমরা যদি পাই, একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা শুরুতে বলেছিলাম লোন অ্যামortization শিডিউলে কি কি উপাদান থাকে। আমরা বলেছিলাম প্রথমে বছর থাকে, প্রারম্ভিক আসল থাকে, কিস্তির পরিমাণ থাকে, সুদ থাকে। ওই কিস্তিকে ভেঙে আমরা পাবো সুদ এবং আসল এবং সমাপনী উদ্বৃত্ত। এই 6টি বিষয় আমাদের নজরে আনতে হবে। অর্থাৎ হলো আমাদের এই লোন অ্যামortization শিডিউল যদি করি, সেটি প্রারম্ভিক নিয়েই করি অথবা সমাপনী কিস্তি নিয়েই করি, তাহলে আমাদের এই 6টি কলাম হবে মাস্ট। কলামের কোনো পরিবর্তন হবে না, রোয়ের পরিবর্তন হবে। যদি আমার 4 বছরের অঙ্ক হতো তাহলে আমাদের এই 4 পর্যন্ত হতো, 3 বছর হলে 3 পর্যন্ত হতো, 2 বছর হলে 2 পর্যন্ত হতো, 7 বছর হলে 7 পর্যন্ত আমরা আবার টেনে নিয়ে যেতাম, তখন কিস্তির পরিমাণ ভিন্ন হতো আমাদের। কিন্তু বছর শেষে বা মেয়াদ শেষে যে আবার ব্যালেন্স হয়ে যেত আমাদের জিরো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই শিডিউল তৈরি করার জন্য প্রথম যেটি দরকার, আমাদের কিস্তি বের করা, কিস্তির পরিমাণ বের করা। যে কিস্তির পরিমাণটা আমরা বের করেছি প্রিয় শিক্ষার্থী 26,380 টাকা। এরপরে ঋণ অর্থাৎ হলো লক্ষ্য করতে হবে, যদি কিস্তির পরিমাণ দেওয়া থাকে তাহলে নতুন করে আর কিস্তি বের করতে হবে না। কিন্তু কিস্তির পরিমাণ যদি দেওয়া না থাকে, তাহলে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে গেলে আমাদের আগে প্রথমে কিস্তির পরিমাণ বের করতে হবে। কিস্তির পরিমাণ বের করার পরে আমরা প্রথমে বছর দিব, আসল টাকা দিব, প্রারম্ভিক আসল। এই আসলের উপর আমরা কিস্তি দিব। আমরা জানি কিস্তির পরিমাণ প্রতি বছর সমান, সেটি দিয়ে দিলাম। এই আসলের উপর সুদের পরিমাণটা বের করার একটু কিস্তি দেখো, 1 লাখ টাকার উপর 10% 10,000 টাকা, সুদ আসল 26,380, সেখান থেকে সুদ বাদ দিলে আমরা পেয়ে যাব কিস্তির আসল। প্রারম্ভিক আসল থেকে এখন কিস্তির আসল বাদ দিলে বছর শেষে আমার সমাপনী আসলের পরিমাণ পেয়ে যাব বা সমাপনী উদ্বৃত্ত পেয়ে যাব। প্রথম বছরে যেটি সমাপনী, দ্বিতীয় বছরে সেটি এসে আবার প্রারম্ভিক, তার উপর সুদ ধরলে 8,362, 26,380 থেকে 8,362 বাদ দিলে 18,018 টাকা পেয়ে যাব আমরা কিস্তির আসল। প্রারম্ভিক আসল 83,620, সেখান থেকে 18,018 বাদ দিলে আমরা পেয়ে যাব সমাপনী আসল 65,602 টাকা। দ্বিতীয় বছরে যেটি সমাপনী উদ্বৃত্ত, তৃতীয় বছরের শুরুতে আমার সেটি হয়ে যাবে প্রারম্ভিক উদ্বৃত্ত। এই প্রারম্ভিক উদ্বৃত্তের উপর 10% করলে 6,560 টাকা পাবো। 26,380 থেকে 6,560 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব 19,820 টাকা। 65,602 থেকে 19,820 বাদ দিলে সমাপনী উদ্বৃত্ত পেয়ে যাব আমরা 45,782 টাকা। এটি আমরা চতুর্থ বছরের শুরুতে নিয়ে চলে আসবো। তার উপর সুদ চার্জ করলে অর্থাৎ 45,782 উপর 10% করলে আমার আসবে 4,578 টাকা। 26,380 মাইনাস 4,578 আমরা কিস্তির আসল পেয়ে যাব চতুর্থ বছরে 21,802 টাকা। এবং 45,782 যেটি প্রারম্ভিক আছে, সেখান থেকে 21,802 বাদ দিলে সমাপনী আমার উদ্বৃত্ত পেয়ে যাব 23,980 টাকা। এটি আমরা পঞ্চম বছরের শুরুতে নিয়ে আসব। পঞ্চম বছরে লক্ষ্য করে দেখো, কিস্তির পরিমাণ 26,380 বাট ওপেনিং ব্যালেন্স 23,980, কিস্তির পরিমাণ বেশি, কিস্তি থেকে এটি বাদ দিলে আমরা পেয়ে যাব 2,400 টাকা। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল
5 কেমন করে পাবো? 3 থেকে আমরা 4 বাদ দেবো, 26,380 থেকে 2,400 বাদ দিলে আমরা পেয়ে যাব 23,980 টাকা, যার জন্য বছর শেষে আর আমার কোনো সমাপনী ব্যালেন্স থাকলো না বা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এটি হলো আমাদের ঋণ পরিশোধ সূচি। এর পরের স্লাইড, আমরা আশা করি যে ঋণ পরিশোধ সূচি নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। আমরা পরের স্লাইডে যদি যাই, একটু লক্ষ্য করে দেখব ফর্মুলাগুলো, যেটি আমরা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা তোমাদেরকে দিয়েছি, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা দিয়েছি, যেটি তোমরা জানো। ফিউচার ভ্যালুরও ফর্মুলা দিয়েছিলি। প্রথম যে প্রাথমিক একেবারে যেটিকে আমরা বলে থাকি প্রিয় শিক্ষার্থী একেবারে সিম্পল ফর্মুলা। এরপরে আমরা এটি ক্ষেত্রে যেটি জানতে চাই যে ফিউচার ভ্যালু করতে গেলে আমরা ফিউচার ভ্যালু 3টি ফর্মুলা দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী। মনে পড়ে তোমাদের যে একটা সিম্পল ফিউচার ভ্যালু, একটা অ্যানুইটির ফিউচার ভ্যালু, আরেকটি হলো অ্যানুইটি ডিউ এর ফিউচার ভ্যালু, অর্থাৎ বছর শেষে কিস্তি এবং বছরের শুরুতে কিস্তির পরিমাণ। আমরা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে 3টি ফর্মুলা দেখেছিলাম, সিম্পল প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ। এবং আমরা লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বারবার বলার চেষ্টা করতেছি সেটি হলো কিস্তি বের করতে গেলে, অর্থাৎ ঋণ পরিশোধ সূচি তৈরি করতে গেলে আইদার পিভিএ অথবা পিভিএ ডিউ যে কোনো একটি ফর্মুলা তৈরি করতে হবে। কারণ সিম্পল দেওয়া হবে না, কারণ কিস্তি তো আমাদের বাৎসরিক, আর সিম্পল তো হলো যে বছরে সারা জীবনের জন্য একবার গ্রহণ অথবা উত্তোলন অথবা জমা। এরপরে আমরা এই এলাবোরেট গুলো বারবার শিখেছিলাম। এফভিতে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, অ্যানুইটি বা সুদের হার। আমরা একটি প্রশ্ন দেখতে চাই প্রিয় শিক্ষার্থী, যেটি গাণিতিক প্রশ্ন, আবারও আমরা সেট আপ করছি স্লাইড শো এর মাধ্যমে। আজকে 1,000 টাকা সোনালী ব্যাংকে জমা দিলে 10% সুদের হারে, ভালো করে মনে রাখতে হবে, আজকে 1,000 টাকা সোনালী ব্যাংকে জমা দিলে 10% সুদের হারে 5 বছর পরে উক্ত জমার পরিমাণ কত টাকা হবে বা কত টাকা ফেরত পাওয়া যাবে উল্লেখ্য। ভালো করে মনে রাখতে হবে সুদের হার কি কি দেওয়া আছে। একটি বার্ষিক দেওয়া আছে, একটি অর্ধবার্ষিক দেওয়া আছে, একটি ত্রৈমাসিক দেওয়া আছে, একটি মাসিক দেওয়া আছে, একটি সাপ্তাহিক আছে, আর একটি দৈনিক আছে। প্রিয় শিক্ষার্থী, সুদের হার যখন বার্ষিক হবে তখন কত টাকা হবে, সুদের হার অর্ধবার্ষিক হলে কত টাকা হবে, সুদের হার ত্রৈমাসিক হলে কত টাকা হবে, মাসিক হলে কত টাকা হবে, সাপ্তাহিক হলে কত টাকা হবে এবং দৈনিক হলে কত টাকা হবে। আমরা অঙ্কটা পড়ে যেটি বুঝতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো এখানে যেটি দেওয়া আছে, আমাদের অঙ্ক যেটি দেওয়া আছে সেটি হলো আমাদের অঙ্কে যে তথ্যগুলো আগে আমাদের দেওয়া আছে সেটি আমরা খাতায় আগে লিপিবদ্ধ করব। এবং আমরা বলেছিলাম কিস্তি অথবা সুদের হার, ভালো করে একটু মনে রাখতে হবে, কিস্তি অথবা সুদের হার বছরে যদি একাধিকবার ব্যবহার করা হয় তাহলে এম এর ব্যবহার করতে হবে। আমরা কি শিখেছিলাম? কিস্তি এবং সুদের হার বছরে যদি একাধিকবার গণনা করা হয় বা প্রদান করা হয় তাহলে অবশ্যই এম এর ব্যবহার করতে হবে, যেটি এটি হয়েছে এখানে। সুদের হার বছরে একাধিকবার প্রদান করলে কি আসবে, আমাদের এম এর ব্যবহার করতে হবে। সেই এম এর ব্যবহারটা আমরা কি শিখেছিলাম প্রিয় শিক্ষার্থী? সেটি হলো অর্ধবার্ষিক হলে এম এর ব্যবহার হবে 2, বার্ষিক হলে এম এর ব্যবহার হয় 1, যার জন্য 1 আমরা প্রদান করি না। ত্রৈমাসিক হলে এম এর ব্যবহার হয় 4, মাসিক হলে এম এর ব্যবহার হয় 12, সাপ্তাহিক হলে 52 এবং ডেইলি বা দৈনিক হলে আমরা করি 365। আমরা একটি দুটি করে আমরা কি কি তথ্য আছে সেটি আগে লিপিবদ্ধ করব। 1,000 টাকা জমা দিল, অর্থাৎ টাকার পরিমাণ একটি দেওয়া আছে, কত টাকা? 1,000 টাকা। আমরা জানি এটি হবে হয় পিভি অথবা এফভি অথবা এ, আজকে জমা দিল সুতরাং এটি পিভি। এরপরে আয় আছে আমাদের, সুদের হার কত আছে? 10% আছে, এন দেওয়া আছে আমাদের 5, এই তথ্যটুকু অঙ্কে দেওয়া আছে। এবং ভবিষ্যতে কত হবে সেটি জানতে চাচ্ছে, অর্থাৎ হলো ফিউচার ভ্যালুর পরিমাণটা আমার জানতে চাচ্ছে। এখন ফিউচার ভ্যালু আমরা 3টি যে ফর্মুলা শিখলাম বা দেখলাম, একটি হলো কি আমাদের, যেটিকে আমরা বলি সিম্পল ফিউচার ভ্যালু 1 প্লাস পাওয়ার এন। 2 শিখলাম এফভিএ যে বা অ্যানুইটির ফিউচার ভ্যালু, এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর। আরেকটি দেখলাম আমরা এফভিএ ডিউ, যেটিকে আমরা বলি প্রিয় শিক্ষার্থী 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর। অর্থাৎ এই 3টি ফর্মুলা দ্বারা আমরা ফিউচার ভ্যালু বের করতে পারি। এখন প্রশ্নটা হলো 3টির কোনটি আমরা ইউজ করবো, সেটি ডিপেন্ডস করবে
অন দ্য বেসিস অফ ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন কি পরিমাণ আছে সেটি প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা আছে, প্রেজেন্ট টাকা দেওয়া আছে না অ্যানুইটির টাকা দেওয়া আছে না ফিউচারের টাকা। যেহেতু প্রশ্নটা হলো ফিউচার ভ্যালু বের করবো, সুতরাং ফিউচার ভ্যালু টাকা দেওয়া থাকবে না, হয় অ্যানুইটির টাকা দেওয়া থাকবে অথবা প্রেজেন্ট ভ্যালুর টাকা দেওয়া থাকবে। এখানে আছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর টাকা। আমরা অ্যানুইটির টাকা দেওয়া থাকলে 2 আর 3 ইউজ করতে পারতাম, আর প্রেজেন্ট ভ্যালুর যদি টাকা দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করব কি 1 নাম্বার ফর্মুলা। তাহলে 1 নম্বরে যেটি আছে ক্রয়ের ক্ষেত্রে যেটি আমরা ব্যবহার করতে, অর্থাৎ হলো বার্ষিক হলে তখন হবে আমাদের পিভি 1 প্লাস আর পাওয়ার এন, অর্থাৎ 1000 গুণিত 10 প্লাস 5 পাওয়ার 5। এর মান যদি আমরা বের করি এখন, তাহলে আমরা পেয়ে যাব 1000 গুণিত 1.10 পাওয়ার 5, দ্যাট ইজ 1610.51 টাকা, অর্থাৎ পেয়ে গেলাম 1610.51 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা কয়ের উত্তর পেয়ে গেছি। আমরা খ করব, গ ঘ বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দেব। ক্ষয়ের ক্ষেত্রে আমরা একই ফর্মুলা লিখব, শুধু অর্ধবার্ষিকের ক্ষেত্রে একটি এম এর ব্যবহার আসবে, অর্থাৎ পিভি ইন্টু 1 প্লাস আর, আর এর নিচে এম, এন গুণিত এম। এইখানে এম গুলো আমরা লিখে রাখি। অর্ধবার্ষিকের ক্ষেত্রে 2, ত্রৈমাসিকের ক্ষেত্রে 4, মাসিকের ক্ষেত্রে 12, উইকলি হলো 52 এবং 360 বা 365। তাহলে এখানে আমরা যেটি পাবো 1000 গণিত 1 প্লাস 0.10 ভাগ 2 পাওয়ার 5 গণিত 2। আমরা চাইলে আরেকটা লাইন লিখে নিতে পারি প্রিয় শিক্ষার্থী, 1000 গণিত 1 প্লাস 0.05 পাওয়ার 10। এখন যদি আমরা মান বের করি তাহলে যেটি পাবো 1000 গণিত 1.05 পাওয়ার 10 1628.89 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, বাকি 4টি তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে হোমওয়ার্ক ব্যবহার করে তোমরা এম এর মান দিয়ে শুধু একটা সমস্যা, পাশাপাশি আরেকটি হোমওয়ার্ক আমরা দিতে চাই আজকে, একটু দেখে নাও। সমস্যা 2, আজ হতে 10 বছর পরে বা আজ থেকে 10 বছর পরে 2,50,000 টাকা পেতে চাও। একজন ব্যক্তি আজ থেকে 10 বছর পরে 2,50,000 টাকা পেতে চায়। 12% চক্রবৃদ্ধি সুদের হারে বর্তমানে কত টাকা জমা দিতে হবে? উল্লেখ্য সুদের হার বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক এবং সাপ্তাহিক, ওভেন ডেইলি। অর্থাৎ 2,50,000 টাকা আমি পেতে চাই 10 বছর পরে 10% সুদের হারে। তাহলে আজকে আমাকে কত ব্যাংকে টাকা জমা দিতে হবে? আমি যদি 6 মাস পর পর টাকা জমা দিই তাহলে কত টাকা জমা দিতে হবে? 3 মাস পর পর টাকা জমা দিলে কত টাকা জমা দিতে হবে? প্রতি মাসে টাকা জমা দিলে কত দিতে হবে? সপ্তাহে দিলে আমাদের কত টাকা জমা দিতে হবে? এবং দৈনিক দিলে আমাদের কত টাকা জমা দিতে হবে? এর ভিত্তিতে তোমরা একটি অঙ্ক করবা প্রিয় শিক্ষার্থী। আমরা দেখতে চাই 1 এবং 2 তোমরা কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। আমরা সামনে ক্লাসে দুটো হোমওয়ার্ক দেখেই পরের দিকে আমরা চলে যাব ইনশাল্লাহ। আজকে একটু প্রশ্নোত্তর পর্বে আমরা যাব, দেখি কোনো প্রশ্ন আছে কিনা। আশা করি প্রশ্ন থাকার কথা না, 2-1টি ছাড়া। যদি থাকে সেটি নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা আমাদের আজকের ক্লাস, নির্ধারিত ক্লাস শেষ করব প্রিয় শিক্ষার্থী। আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রশ্ন চাচ্ছি, প্রশ্ন আছে কিনা? প্রশ্ন অনেকেই উত্তর করে ফেলাইছে। ভেরি গুড, কিস্তি বের করেছো, চমৎকার উত্তর। আমার সঙ্গে সঙ্গে অনেকেই করে ফেলাইছে। দেখলাম বর্ষণ, ভেরি গুড। মুসাম্মাদ, রেশমা
এরাও অঙ্ক করছে, ভেরি গুড, এক্সিলেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন নেই, আসলে থাকার কথাও নয়, মনোযোগ সহকারে চ্যাপ্টারগুলো পড়লে বা বুঝলে আশা করি আমরা খুব সহজেই এটা উন্নত। তো আজকে তোমরা ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ।